হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ কথা বলবো বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়, এই আলোচনা অনেক পুরনো। দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা অনেকেই অর্থ পাচার করেছেন এই বলে বাংলাদেশের বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা বা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও এই তথ্য উঠে এসেছে। কিন্তু আসলে কে কত টাকা কোথায় পাচার করেছেন এর সুনির্দিষ্ট তথ্য খুব পরিষ্কার করে বাংলাদেশের হাতে এখনো পর্যন্ত নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে পাচার করা অর্থ নিয়ে অনেক আলোচনা হয়েছে। সাবেক সরকারের প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্য সহ সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীরা বা ক্ষমতাধর ব্যক্তিদের অনেকেই অর্থ পাচার করেছেন। সে আলোচনা অনেক দিন ধরে চলছে। এই সরকার এখন একটি রোডম্যাপ ঠিক করেছে এই সমস্ত অর্থ কিভাবে ফেরত নিয়ে আসবে এবং সেখানে কারা কত অর্থ পাচার করেছে, কোন দেশে কীভাবে পাচার হয়েছে, এইসব নিয়ে টিভিএসে আজ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। লিড নিউজ হিসেবে নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে সরকারের পরিকল্পনা এবং এই পরিকল্পনা সরকার কিভাবে বাস্তবায়ন করবে বা আদৌ বাস্তবায়ন সম্ভব কিনা এই বিষয়ে শুনবো। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে আজকের স্টোরি, আপনি বলছেন যে সরকার একটি রোডম্যাপ নিয়েছে পাচার করা অর্থ ফেরত আনার জন্য। আসলে রোডম্যাপটা কি বা কাদের অর্থ ফেরত আনার জন্য সরকার প্রাথমিকভাবে উদ্যোগ নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। সরকার হচ্ছে শুরুতে 11টা কেস তারা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে চায়। এই 11টা কেসের মধ্যে তারা সরকার আনুষ্ঠানিকভাবে গতকাল প্রাইম মিনিস্টার চিফ অ্যাডভাইজার অফিস 2টা কেসের তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে একটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং তাদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান আরেকটা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং তাদের সাথে সম্পর্কিত ব্যক্তি প্রতিষ্ঠান। তো এখানে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে বিদেশে অর্থ আছে এবং মালয়েশিয়ায় একটা স্ল্যাশ ফান্ড পাওয়া গেছে এরকম, এবং মালয়েশিয়ার ফান্ডটা ধারণা করা হচ্ছে যে বর্তমান সরকারের সময় একটা অভিযোগ আসছে যে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে রাশিয়ার সাথে এই চুক্তি করা বা এটা রাশিয়ান ঠিকাদাররা বাস্তবায়ন করতেছে, সেখানে তাদের কাছ থেকে $4 বিলিয়ন মতো ঘুষ নেওয়ার একটা অভিযোগ আসছে। তো সেই ফান্ডটা মালয়েশিয়ায় আছে এরকম একটা তথ্য সেখানে রয়েছে। আর বাকি যে 9টা কেস, এটা সরকার আনুষ্ঠানিকভাবে নাম বলেনি, কিন্তু এটা আমরা যতটা জানি যে এটা আপনার এসালম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ সহ মোট 9টা শিল্প প্রতিষ্ঠান গ্রুপ তাদের বিরুদ্ধে এগুলি করছে। এটা হলো একটা বিষয় যে সরকারের এখন টপ প্রায়োরিটি এই 11টা কেস তারা নিষ্পত্তি করবে এবং 25 সালের মধ্যে তারা অ্যাটলিস্ট এর মধ্যে 50% কেস তারা নিষ্পত্তি করতে চায়। মানে অন্তত 5টা-6টা কেসের 5টা-6টা ব্যক্তি বা প্রতিষ্ঠান যে টাকাটা পাচার করছে সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অ্যাসেট, বিদেশে যে অ্যাসেট আছে সেগুলি বিক্রি করবে বা বিদেশের ব্যাংকে টাকা থাকলে সেই টাকা তারা বাংলাদেশে নিয়ে আসার একটা টার্গেট সেট করছে। প্লাস যে সকল কেসের মানে এই 11টা কেসের যেসব অভিযুক্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান আছে তারা যে বিদেশে পাচার করে তো তারা হয় তাদের ব্যাংকে টাকা রাখছে অথবা ওখানে বিজনেস করতেছে অথবা বাড়ি কিনছে, যাই হোক বিদেশে অ্যাসেট করছে, সেইগুলি সব ফ্রিজ করার একটা প্ল্যান সরকারের মধ্যে আছে। এই ফ্রিজটা যে তারা যাতে তাদের এইসব অ্যাসেট অন্য কারো কাছে বিক্রি করে না দিতে পারে, এটা এরকম একটা আছে। আর এর মধ্যে তাদের প্ল্যান হলো যে আপনার যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ থেকে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা, যে বাংলাদেশিরা বিভিন্ন দেশে টাকা পাচার করে যে অ্যাসেটগুলি করছে সেগুলি যাতে তারা কোনো লেনদেন করতে না পারে, ট্রান্সফার না করতে পারে, এরকম একটা প্ল্যান আছে। এবং সরকার বেশি গুরুত্ব দিয়েছে যুক্তরাজ্যের উপরে, এবং এই 17ই মার্চ গভর্নর যুক্তরাষ্ট্রে যাবেন, সেখানে অল পার্টি যুক্তরাজ্যে যাবেন, সেখানে অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের সাথে একটা মিটিং করবে যে বাংলাদেশিদের পাচার হওয়ার টাকা বা অ্যাসেটগুলো কীভাবে ফেরত আনা যায়। এবং তারপরে মে মাসে সেখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে এবং সেখানে আপনার আন্তর্জাতিক যেসব ল ফার্ম আছে তাদেরকেও তারা ডাকবে, বা অ্যাসেট রিকভারির ক্ষেত্রে যারা সহায়তা করে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এক্ষেত্রে সরকারকে সহযোগিতার একটা আশ্বাস দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক থাকবে এবং আরও অন্যান্য US ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই ধরনের প্রতিনিধিরা থাকবে। এবং আমাদের দেশে যে টাস্কফোর্স
কাজ করতেছে, টাস্ক ফোর্সের মেম্বাররাও থাকবে, এরকম হচ্ছে গভর্নমেন্টের প্ল্যান। এবং গভর্নমেন্ট যেটা আরেকটা যেটা প্ল্যান করছে যে আপনার এই 11টা কেস নিষ্পত্তি করার জন্য, শুধু এই 11টা না, আরও যারা হচ্ছে 200 কোটি টাকার উপরে পাচার করছে, এই ধরনের পাচারের ঘটনাগুলি, এগুলি বিদেশে হচ্ছে অ্যাসেট ডিটেক্ট করা, সেগুলি হচ্ছে ফ্রিজ করা, তারপরে হচ্ছে তদন্ত করা এবং মামলা করে শেষে হচ্ছে জয়ী হয়ে অ্যাসেটটা বাংলাদেশে ফেরত নিয়ে আসা, বিক্রি করে টাকাটা নিয়ে আসা। এইসব কাজের জন্য হচ্ছে বিদেশি ফার্ম নিয়োগ দেবে, প্রায় 30টার মতো ফার্ম নিয়োগ দেবে এবং অলরেডি অনেকগুলি ফার্মের সাথে সরকার কথা বলছে। তো আমাদের এখন যে মানি লন্ডারিং অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে হচ্ছে এভাবে বিদেশি ফার্ম নিয়োগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই কারণে সরকার একটা বিশেষ অর্ডিন্যান্স তৈরি করছে, যেটা 1 সপ্তাহের মধ্যে হচ্ছে জারি করবে, এরকম প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন। আমি আপনার কাছে, আপনি বললেন সরকার কি ভাবছে বা সরকারের পরিকল্পনায় কি আছে। আপনার এই পরিকল্পনাগুলো শুনেই আমার কাছে মনে হচ্ছে যে কয়েকটা বিষয় একটু আপনার কাছ থেকে শোনা দরকার। বাংলাদেশের অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট, এটা বেশ পুরনো। প্রথম বোধহয় 2008 সালেই এই আইনটা বাংলাদেশের জাতীয় সংসদে পাস হয়, তারপরের থেকে অনেক বছর পার হয়ে গেল। আমরা কিন্তু এই আইনের আওতায় বাংলাদেশ, আমরা শুনেছি বাংলাদেশ ব্যাংক বা BFIU বলে আসছে যে তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করেছে, কিন্তু কোনো অর্থ মানে ফেরত এসেছে, কাউকে ডিটেক্ট করা গেছে। আমরা এর আগে পানামা পেপারস বা প্যারাডাইস পেপারস, বিভিন্ন পেপারসে বাংলাদেশিদের নাম আসতে দেখেছি, যে তারা অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট যে তথ্য প্রকাশ করে, সেখান থেকে যে বাংলাদেশিদের অনেক নাম এসেছে, কিন্তু কারোর তথ্য সুনির্দিষ্ট করে ভাবে মানে নিশ্চিত হওয়া যে হ্যাঁ বাংলাদেশের এই ব্যক্তি পাচার করেছে, সেইটা আমরা দেখিনি। আমরা এর আগের সরকারগুলোও দেখেছি, অনেকের কথা বলতো যে অমুক অমুক অর্থ পাচার করেছে, কিন্তু ফেরত আসার কোনো ঘটনা দেখিনি। আপনি বলছেন যে এই 11টা কেসের মধ্যে কমপক্ষে অর্ধেক এই বছরের মধ্যেই মানে নিষ্পত্তি করতে চায়। এই বছরে 2 মাস চলে গিয়ে 3 মাসের আজকে অনেক দিন হয়ে গেল, বাকি 9 মাসে আসলে এটা কি মানে পসিবল বলে মনে হয়? মানে এগুলো কি এত সহজ? এখানে আমি হচ্ছে এক্সপার্টদের সাথে কথা বলছি। এক্সপার্ট বাংলাদেশে আসলে অ্যান্টি মানি লন্ডারিং এক্সপার্ট খুব কম আছে। আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই অ্যান্টি মানি লন্ডারিং নিয়ে কাজ করে, তার যিনি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ওনার সাথে আমি যে কথা বলছি, এবং আরেকজন যিনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট ছিলেন। তো ওনাদের সাথে কথা বলে আমি যেটা জানছি যে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় হচ্ছে $1 ট্রিলিয়ন পাচার হয়, এক দেশ থেকে আরেক দেশে পাচার হয়, এবং এর মধ্যে ফেরত আসে $1 বিলিয়ন, মানে হচ্ছে 1% হচ্ছে ফেরত আসে। এবং এই ফেরত আসার প্রক্রিয়াটা বেশ লম্বা, 5 থেকে 7 বছর সময় লাগে। তবে যেসব দেশ হচ্ছে এই পাচার হওয়া অর্থ ফেরত আনতে পেরেছে, তো তারা ম্যাক্সিমামই হচ্ছে এই আন্তর্জাতিক ল ফার্মগুলিকে তারা ব্যবহার করেছে। এবং এখানে আবার একটা বিষয় যে সেই বিবেচনায় আমাদের সরকার যে এই আন্তর্জাতিক ল ফার্মগুলির সহযোগিতা নিচ্ছে, এটা তারা বলছে যে এটা গভর্নমেন্ট মানে রাইট ডিরেকশনে আছে, এটা তারা বলছেন। আরেকটা জিনিস তারা বলছেন যে ল ফার্মগুলি হচ্ছে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা করে, তারাই আবার হচ্ছে অর্থ পাচার করতেও হচ্ছে পাচারকারীকেও সহায়তা করে। ফলে আপনার এই ল ফার্ম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্কভাবে, অনেক যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি যেটা বলছেন যে আমরা গত 111 সরকারের সময় দেখেছি যে অনেকের নামেই, তখন আওয়ামী লীগ বিএনপি 2 দলের অনেকের নামেই হচ্ছে মানি লন্ডারিং মামলা হয়েছিল। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2009 সালে যখন সরকার গঠন করলো, তারা বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছিল, যেগুলি এখন পর্যন্ত আমরা হচ্ছে ওরকমভাবে শাস্তি হয়েছে বা প্রমাণ হয়েছে এরকম দেখছি না। এবং অনেক ওই সময় দায়ের হওয়া অনেক মামলা থেকে দেখছি যে এখন আসামিরা হয় বেকসুর খালাস পাচ্ছে অথবা জামিন পাচ্ছে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সরকার, ধরেন যে কথাগুলি বলে, গতকালকে হচ্ছে তারা 11টা কেস নিয়ে আলোচনা করেছে, কিন্তু তারা হচ্ছে মিডিয়ার জন্য রিলিজ করেছে হচ্ছে 2টা কেস, যে 2টা কেসে হচ্ছে পলিটিক্যাল ব্যক্তিরা হচ্ছে ইনভলভ, একটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একটা হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী। তো বাকিরা কিন্তু ব্যবসায়ী, এবং এই ব্যবসায়ীদের নাম বা ব্যবসায়ী গ্রুপ, তাদের নাম হচ্ছে ডিসক্লোজ করার ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে একটা
সতর্ক বেশ সতর্ক বা হচ্ছে আইনি বাধ্যবাধকতার জিনিসটা চিন্তা করছে। ফলে অনেক কিছু আসলে পলিটিক্যালি যতটা সহজ, বাস্তবে আসলে অনেকটা কঠিন। ওনারা দুজন হয়তো পলিটিক্যাল হওয়ার কারণে তাদেরটা যত সহজে করা গেছে বা বলা গেছে, অন্যদের ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় নাই। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এক্সপার্টরা যেটা বলছেন যে আপনি যতই বলেন, বাংলাদেশ যতই বলুক যে আমার দেশ থেকে পাচার হয়ে এই টাকাটা হচ্ছে লন্ডনে গেছে, এখন এতে হচ্ছে লন্ডন সরকারও জানে যে হ্যাঁ এই টাকাটা বাংলাদেশ থেকে লন্ডনে গেছে, কিন্তু তার মানে আপনি এটা ফেরত পাবেন ব্যাপারটা তা না। কারণ এটা হচ্ছে এখন যুক্তরাজ্যের হচ্ছে অ্যাসেট হয়ে গেছে। হ্যাঁ, তারও তো সদিচ্ছার ব্যাপার আছে। ওই দেশে আপনি এদেশ থেকে টাকা নিয়ে ওই দেশে আপনি ব্যবসা করতেছেন, ঘরবাড়ি করছেন বা যাই করছেন, ওইটা এখন ওই দেশের অ্যাসেট হয়ে গেছে। আপনাকে প্রুভ করতে হবে যে যুক্তরাজ্য সরকারের যেসব আইন আছে সেই সব আইন লঙ্ঘন করে এই টাকাটা বাংলাদেশ থেকে ওখানে গেছে। বাংলাদেশের আইন লঙ্ঘন করে গেছে বললে কিন্তু আপনি ওই টাকাটা ফেরত পাবেন না। আপনি যদি প্রমাণ করতে পারেন যে যুক্তরাজ্যর যে এক্সিস্টিং ল আছে সেসব ল ভায়োলেশন করে এই টাকাটা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ঢুকছে, অথবা হচ্ছে আপনার ইউএন অনেকগুলি হচ্ছে কনভেনশন আছে, সেগুলি কোনো কনভেনশন যদি ভায়োলেশন হয় এই টাকা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারের ক্ষেত্রে, এগুলি যদি আপনি প্রুভ করতে পারেন তাহলেই হচ্ছে সেটা সম্ভব। এবং এক্ষেত্রে আপনার টাকা, বাংলাদেশিদের টাকা যেসব দেশে পাচার হয়েছে ওই সব দেশের সরকারের সদিচ্ছা খুব ইম্পর্ট্যান্ট। ওই দেশের সরকার যদি না চায়, আপনি হচ্ছে এটা ডিটেক্টই করতে পারবেন না যে এই অ্যাসেটটা আসলে বাংলাদেশিদের পাচার করা। দেখুন, আমি এই প্রসঙ্গে আরেকটা ইস্যু আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি হয়েছে, সেই অর্থ চুরি হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটা সুইফট মেসেজের মাধ্যমে। ফিলিপাইনে অর্থ চলে গেছে। এটা খুব কিন্তু প্রমাণিত যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে গেছে এবং এটা কোথায় গেছে সেগুলো ডিটেক্ট করা গেছে। এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলাও হয়েছে। আমরা বর্তমান সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা এরকম সময়ে রাষ্ট্রের অর্থ ফেরত আনার ব্যাপারে খুব বেশি উদ্যোগ কিন্তু দেখছি না, এবং সেইখানে আমরা ফিলিপাইন সরকার যে খুব বেশি সহযোগিতা করছে সেরকম আমরা আগে কখনো শুনিনি। আমরা শুনেছি এই অর্থ ক্যাসিনোতে ব্যবহার হয়ে যাওয়ার পরে ফিলিপাইন সরকার বলেছে যে আসলে এখানে তাদের কিছু করার নেই। ঠিক সেরকম সময় আমরা হচ্ছে দেখছি যে যেখানে ডিটেক্ট করা যায়নি যে অর্থ কোথায় পাচার হয়েছে, কে পাচার করেছে, আসলে আন্তর্জাতিক আইন কি বলে, সেরকম জায়গায় আমরা দেখছি যে সরকার বলছে যে পাচার করা অর্থ ফেরত নিয়ে আসবো। মানে ব্যাপারগুলো কি এরকম সহজ কিনা আমি এইটা বুঝতে চাই না। এটা হচ্ছে খুবই জটিল। অর্থ গতকাল যে আমি বললাম যে টিআইবির যিনি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উনি বলছেন যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের কথা বলাটা যত সহজ, এটা আসলে সফলতা অর্জন করা অনেক কঠিন কাজ এবং অনেক জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যেটা বলছেন যে আমাদের রিজার্ভ চুরি হয়েছে, এটা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে একটা পর্যায় পর্যন্ত ছিল। ফিলিপাইনের ওই ব্যাংকটার নাম আমি বলে গেছি, সেই পর্যন্ত হচ্ছে ব্যাংকিং চ্যানেলে ছিল। রিজাল কমার্শিয়াল ব্যাংক, রিজাল কমার্শিয়াল ব্যাংক। এরপরে তারা হচ্ছে ক্যাশ উঠে তারা ক্যাসিনোতে খরচ করছে। ফলে এখন ওই রিজাল ব্যাংকও দায়িত্ব নিচ্ছে না, ফিলিপাইন সরকারও দায়িত্ব নিচ্ছে না, ওটা একটা আলাদা ঘটনা। তো তারপরেও ওটা সরকার অবশ্যই সরকারের গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু একই সঙ্গে দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, যে বা যারাই পাচার করছে, আমি এই প্রসঙ্গটা কেন নিয়ে এসেছি, আমি বলছি যে বিষয়টা এইভাবে আমি প্রসঙ্গটা নিয়ে এসেছি যে বিষয়টা পরিষ্কারভাবে জানা গেছে কে চুরি করেছে, টাকাটা কোথায় গেছে, সেই টাকা বাংলাদেশ ব্যাংক এখনো পর্যন্ত বা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এখনো পর্যন্ত ফেরত আনতে পারেনি। আর যেটা এখনো জানা যায়নি বা নিশ্চিত না, আইন কি বলে সেটা খোঁজ নিয়ে দেখতে হবে, ল ফার্মের সাথে পরামর্শ করতে হবে, সেইটা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ফেরত এনে দিবে, এই প্রত্যাশা করাটা মানে কতটা মানে উচ্চ প্রত্যাশা হয়ে যায়। আপনার অনেক কিছু হচ্ছে পলিটিক্যালি চিন্তা করতে হবে। গভর্নমেন্ট হচ্ছে যখন একটা ডিসিশন হলো রাজনৈতিকভাবে নেয়, তখন সেখানে ফোকাস থাকে অনেক বেশি। হ্যাঁ, আপনার এই যে আমাদের যে রিজার্ভ যে চুরি হয়েছে, সেটা সেই অর্থ ফেরত আনাটা সরকার কিন্তু রাজনৈতিকভাবে নেয় নাই, রাজনৈতিকভাবে অগ্রাধিকারের মধ্যে রাখে নাই। এবং দেখবেন যে ওই বিষয়ে হ্যাঁ আমাদের বাংলাদেশ ব্যাংকের লোকদের বা হচ্ছে কিছু আইনজীবী বিদেশে গেছে টেসে, তো সেখানে কোর্টে গেছে, মিটিং টিটিং করছে ইত্যাদি। কিন্তু যে একটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন যে রাজনৈতিক সিদ্ধান্তগুলি আসে যে আমি এটা করব, সেটা করার জন্য সরকার হচ্ছে সর্বোচ্চ এফোর্টটা প্রয়োগ করে। হয়তো সে টাইমলি জায়গা মতো পৌঁছাইতে পারে না বা কিছু দূর যায় হয়তো হতাশ হয়ে যায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখানে সরকার হচ্ছে গুরুত্ব দিচ্ছে যে
বিশেষ করে এই 11টা কেস যারা হচ্ছে পলিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট, এবং বলা হচ্ছে যে এদের মাধ্যমেই হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি বলছেন যে সরকারের 30টা ল ফার্মের সাথে মানে চুক্তি করার একটা পরিকল্পনা রয়েছে, আন্তর্জাতিক একটি সম্মেলন করার পরিকল্পনা রয়েছে, গভর্নর বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, এরকম আরও আন্তর্জাতিক অনেক ধরনের সম্পৃক্ততার কথা আপনি বললেন। এই উদ্যোগগুলোর জন্য কি পরিমাণ ব্যয় বাংলাদেশের হবে এই রকম কোনো ধারণা কি গতকালকের বৈঠক থেকে আপনারা পেয়েছিলেন? এই ধরনের ব্যয়ের কোনো এই ব্যয় যে সরকার করবে সবশেষে এই ব্যয়ের আসলে রিটার্ন কি হবে তার কোনো কিছু মানে নিশ্চিত করে বলা যায় কিনা? না, এই ব্যয় কত হবে সেটা হচ্ছে আমি জানি না, বা গতকালকের মিটিং থেকেও এই ধরনের কোনো ধারণা পাইনি। তবে হচ্ছে আপনার ব্যয় যাই হোক, কিন্তু বাংলাদেশের থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য চেষ্টা এটা হচ্ছে অব্যাহত রাখতে হবে, এবং যারা পাচার করে তাদের হচ্ছে আইডেন্টিফাই করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ আইনি প্রক্রিয়া, নট পলিটিক্যাল চিন্তা ভাবনা থেকে না, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কেউ যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই তাকে হচ্ছে শাস্তির আওতায় আনতে হবে। এটা হচ্ছে আমাদের দেশের আইনি এই ব্যবস্থাটা রেখেছে। কিন্তু এখন আপনার হচ্ছে একজন রুগী অসুস্থ, তার চিকিৎসার জন্য হয়তো আপনি 10 টাকা খরচ করলেন, কিন্তু যাতায়াতে 100 টাকা খরচ হলো, এই 100 টাকা আসলে অপচয় বলা যাবে না। হ্যাঁ, সুতরাং পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য সরকার নিশ্চয়ই অপচয় করবে না, সেটা আমাদের প্রত্যাশা। কিন্তু এই জন্যে হচ্ছে বিদেশি বিভিন্ন ফার্ম নিয়োগ। এখানে একটা জিনিস বলি যে এই যে 30টা ফার্ম নিয়োগ দেওয়া হবে বলা হয়েছে, এখানে কিন্তু সরকার তার ফান্ড থেকে তাদেরকে কোনো টাকা দিবে না। এখানে যেটা বলা হয়েছে যে আপনি একটা ফার্ম, আপনি হয়তো 2টা কেসের দায়িত্ব আপনি নিলেন, আপনাকে 2টা কেসের জন্য নিয়োগ দেওয়া হলো। এই 2টা কেস হচ্ছে নিষ্পত্তি হওয়ার পরে সেই পাচার হওয়া অ্যাসেট বিক্রি করার পরে যে বাংলাদেশে যে টাকাটা ফেরত আসবে, এই টাকার একটা অংশ আপনাকে হচ্ছে ফি হিসেবে দেওয়া হবে। এটা অনেকটা আমাদের শ্রম আদালতেও কিন্তু এই ধরনের হয় যে আমি যদি মনে করি যে আমার অফিস আমাকে ঠিকমতো দেনা পাওনা দেয় না, আমি ওখানে মামলা করলে উকিলকে আমার পকেট থেকে কোনো পেমেন্ট দিতে হয় না, আমি আমার কোম্পানি থেকে যে পাওনাটা পরে পাবো আদালতের মাধ্যমে তার একটা অংশ ওই উকিলকে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ আপনাকে আবুল কাশেম। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম পাচার হওয়া অর্থ সরকার ফিরিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে। আবুল কাশেম বলছিলেন যে অর্থ পাচার রোধ করতে হবে, এটি আমাদের অর্থনীতির স্বার্থে, দেশের স্বার্থে এটি করণীয়। আমরাও সেটা আশা করি সরকার যথাযথ আইনি পদক্ষেপের মাধ্যমে সেই ব্যবস্থা নেবে, রাজনৈতিক বিবেচনায় নয়। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।